আজকের ইকোনমিক্স ক্লাসে আমরা ডিসকাস করতে শুরু করেছিলাম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তার মধ্যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী কী ব্যাপার হয়েছিল সেগুলো ডিসকাস করে নিয়েছি। আজকে আরম্ভ করব ঠিক তারপর থেকে, আগের দিনের ক্লাসের পর থেকে। আশা করব প্রত্যেক আগের দিনের ক্লাসে ছিলে আপ টু ডেট করাই আছে পঞ্চবার্ষিক পরিকল্পনায়। আজকে দ্বিতীয় ক্লাসে আরম্ভ করব দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হেডিং করা প্রত্যেকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যারা আগের ক্লাস করেছিলে তারা জানো যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সালের মধ্যে? 51 থেকে 56। তাহলে এটা 51 থেকে 56। তাহলে এটা কত হওয়া উচিত? দ্বিতীয়টা পরবর্তী 5 বছর ধরলে কত হওয়া উচিত বলো? 56 থেকে 61। 56 থেকে 61। হ্যাঁ, ব্যাস 1956 থেকে 1961 সালের মধ্যে যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য যে প্ল্যানিং বা যে পরিকল্পনা করা হয়েছিল তার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিচিত। এবার যেটা গুরুত্বপূর্ণ, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? আচ্ছা, এটা কোশ্চেন করে নিই। ফার্স্টেরটা কোন মডেলের উপর ভিত্তি করেছিল? প্রথমটার মডেল কি ছিল? বলেছিলাম হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেল। আর দ্বিতীয়টা কার ওপর? নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। এটা নির্ভর করছে বা প্রতিষ্ঠিত হয়েছিল মোহালনবিস মডেল। ওকে, নোট ডাউন করো প্রথম পয়েন্ট এটি, মোহালনবিস মডেল। মোহালনবিস মডেল উপর ভিত্তি করে পরিকল্পনাটি প্রতিষ্ঠিত। মডেলের উপর ভিত্তি করে পরিকল্পনাটি প্রতিষ্ঠিত। ওকে, এটা কিন্তু প্রথমেই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোন ক্ষেত্রে কোন মডেল, এটা কিন্তু মোহালনবিস মডেল। আগেরটা কি ছিল? হ্যারোড ডোমার মডেল। এবার একটা জিনিস এখানে খুব এক্সট্রা ইনফরমেশান, যে ইনি বলতে প্রশান্তচন্দ্র মহালনবিস, এটা সেই মহালনবিস এই মডেলটা বা এই ধারণাটা কোন দেশ থেকে নিয়েছিলেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেউ বলতে পারবে? আইডিয়া থাকা উচিত কিন্তু। জাস্ট এর একটা সাব হেডিং করে পয়েন্ট করে লেখো যে উনি বলতে প্রশান্তচন্দ্র মহালনবিস এই ধারণা নিয়েছিলেন রাশিয়ার ফেল্ডম্যানের থেকে। এই ধারণাটি গ্রহণ করেন রাশিয়ার ফেল্ডম্যানের থেকে। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেক খাতায় ভালো করে নোট ডাউন করো। আজকে অন্তত থাকবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত যে কমপ্লিট করার টার্গেট থাকবে, বুঝেছে? এবার নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যেটা কোশ্চেন খুব আসে, যে এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর উদ্দেশ্য কী ছিল? একটা প্রাইমারিতে উদ্দেশ্য থাকবে। এর উদ্দেশ্য কি? ভালো করে শোনো। এর উদ্দেশ্য ছিল যে দ্রুত হারে শিল্পোন্নয়ন। ওকে, নোট ডাউন করো, দ্রুত হারে শিল্পোন্নয়ন। কেউ আমাকে বলবে হ্যারোড ডোমারের মডেল অনুযায়ী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? দেখে হলো কৃষি, সেচ ও শক্তি ও যানবাহনে অগ্রাধিকার ছিল। অ্যাকচুয়ালি সমাজতান্ত্রিক ধাঁচে অর্থনীতি এটা তৈরি চেষ্টা করেছিল, হ্যাঁ কি না? এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী। আর দ্বিতীয়তে কি হলো, যখন দেখা গেল যে কৃষি বা সেচ বা যানবাহন রেসপেক্টে অনেকটাই সাকসেস পাওয়া গেছে, জিডিপি যেটা চেয়েছিলাম সেটা রিচ করতে পারা গেছে, তাই এরপরে শিল্প উন্নয়নটায় জোর দেওয়া হয়েছিল এই মডেল অনুযায়ী দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ওকে, এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু ভূগোলের ক্লাসে ভারতের শিল্প, সেখানে কিন্তু অনেকটা টপিক আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে বিভিন্ন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, হ্যাঁ কি না? এবং এই লৌহ ইস্পাত শিল্প অর্থাৎ ভারী শিল্পের জন্য শুধু যে ভারতীয়রাই রেসপন্সিবল বা একটা করে তা নয়, বৈদেশিক শক্তি কিন্তু অনেকটাই সাহায্য করে। যেমন ব্রিটিশ বা ব্রিটেন, ইংল্যান্ডের সহযোগিতায়, রাশিয়ার সহযোগিতায়, জার্মানির সহযোগিতায়, হ্যাঁ কি না? ভালো করে গুরুত্বপূর্ণ উন্নয়ন করে নাও যে ভারী শিল্পের এইখানের বৈশিষ্ট্য লিখে নাও। ভারী শিল্পের প্রতিষ্ঠা। এই ভারী শিল্পের প্রতিষ্ঠা বলে একটা হেডিং করে কয়েকটা পয়েন্ট লেখার দরকার, যেটা ভূগোলের সঙ্গে কিন্তু মিল পাবে। ভূগোলের সঙ্গে মিল কি? ভূগোলের যে ক্লাসটা যদি তোমরা করেছিলে বা নোট ডাউন করে নেবে, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তো সেখানে কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট 1 নম্বর দুর্গাপুর। আমরা দুর্গাপুরের সময় জানি, আমরা দুর্গাপুরের যে
হেভি ইন্ডাস্ট্রি বা লৌহ ইস্পাত শিল্প, এটা কার সহযোগিতায় গড়ে উঠেছিল বলতে পারবে? দুর্গাপুর কার সহযোগিতায় গড়ে উঠেছিল বলা যাবে? বলা উচিত। বৈশাখী বলতে পারবে? মনে থাকা উচিত কিন্তু। ব্রিটেনের সহযোগিতায়। ব্রিটেন ব্রিটেন ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল দুর্গাপুর। এরপরে ভালো করে দেখো, ভিলাই। ভিলাই কার সহযোগিতায় গড়ে উঠেছিল বলা উচিত? রাশিয়া। রাশিয়া। এরপরে রাউরকেল্লা। রাউরকেল্লা কার সহযোগিতায়? জার্মানি। জার্মানি। ভেরি গুড। রাউরকেল্লা জার্মানি। ওকে, এই সমস্ত ভারী শিল্প খুব তাড়াতাড়ি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে গড়ে উঠেছিল, যেটা প্রত্যেকটি বৈদেশিক দেশের সহযোগিতায়। হ্যাঁ কি না? যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়। ওকে, এইবার ভালো করে শোনো। এর সঙ্গে সঙ্গেই যখন ভারী শিল্পের একটা জোয়ার এলো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনে জোর দেওয়া হয়। ওকে, লিখে নাও। এই পরিকল্পনায় গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনে জোর দেওয়া হয়। গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনে জোর দেওয়া হয়। দেখো, তোমরা যদি এখনও কোনো একদম আরবিআইয়ের বা কোনো এই টপিকগুলো কোনো ভালো ওয়েবসাইট থেকে ফলো করো, সেখানে একটা কথা ইউজ করা আছে, রিবিল্ডিং অফ রুরাল ইকোনমি। কথাটা লিখে নিতে পারো। কথাটা লিখে নাও। ইংলিশ একটু কিছু মনে রাখা দরকার। জাস্ট লিখে নাও, রিবিল্ডিং অফ রুরাল ইকোনমি। ওকে, এই কথাটা উল্লেখ করা যায়। বাংলা কি বলতে পারি? গ্রামীণ অর্থনীতির পুনর্গঠন। রিবিল্ডিং বলতে পুনর্গঠন, রুরাল ইকোনমি বলতে গ্রামীণ অর্থনীতি। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এরপরে যেটা আমাদের জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, যে আমরা LIC এর নাম প্রত্যেকে শুনেছি। আমাদের মধ্যে অনেকের ফ্যামিলিতে বা পার্সোনাল আমরাও অনেকে হয়তো এই LICতে একটা কোনো স্কিমের সঙ্গে যুক্ত। সেখানে 3 মাস 4 মাস বা মাসিক একটা টাকা ইনভেস্ট করি আমরা, করি কি না? যার ফুল ফর্ম কি? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, ভারতের জীবন বীমা নিগম। এটি কিন্তু প্রতিষ্ঠা হয় বা চালু হয় কত সাল? খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও, 1956 সাল। ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট, ভালো করে দেখো। এইবার এই 56 সালেই কিন্তু আরেকটা জিনিস চালু হয় বা একটা চুক্তি সম্পাদিত হয়, যেটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি? নোট ডাউন করো, PL480। কেউ PL480 সম্বন্ধে আইডিয়া আছে? জানো? নাম শুনেছো? PL480 কি? দেখো, ভালো করে শোনো। এই 1956 সালে ভারত ও আমেরিকার মধ্যে এই বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। কি চুক্তি স্বাক্ষরিত হয়? তার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো, এই চুক্তি অনুযায়ী ভারত আমেরিকা থেকে সুবিধাজনক শর্তে উদ্বৃত্ত খাদ্যশস্য আমদানি করবে বা আমদানি করার সুযোগ পাবে। ওকে, অর্থাৎ আমেরিকায় কোনো উদ্বৃত্ত খাদ্যশস্য থাকলে তা আমেরিকা প্রথম ভারতকে সরবরাহ করবে, আর ভারত খুব সহজেই সেটা আমদানি করতে পারবে সুবিধাজনক শর্তে বা সহজ উপায়। লিখে রাখো যে বিশেষ চুক্তি সম্পাদিত হয় ভারত ও আমেরিকার মধ্যে সম্পাদিত হয় বিশেষ চুক্তি। আমেরিকার মধ্যে বিশেষ চুক্তি। ওকে, এই বিশেষ চুক্তি সম্পাদিত হলো। এর বিষয়বস্তু কি? লিখে রাখো, ভারত আমেরিকা থেকে সুবিধাজনক শর্তে উদ্বৃত্ত খাদ্যশস্য আমদানি করতে পারবে। জাস্ট লিখে নাও যে ভারত আমেরিকা থেকে, একটু নোট ডাউন করে নাও প্রত্যেকে, আমি লিখছি, তোমরা নোট ডাউন করো। ভারত আমেরিকা থেকে সুবিধাজনক শর্তে খাদ্যশস্য আমদানি করতে পারবে। দেখো, হাতের লেখা বুঝতে না পারলে একটু শুনে লেখার চেষ্টা করো, পারবে। ওকে, এই হলো PL480। যথেষ্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? চলো, এরপরে নেক্সট নোট ডাউন করবে যে অ্যানুয়াল ট্যাক্স বা বাৎসরিক কর। অ্যানুয়াল ট্যাক্স বা যাকে বাংলায় বলা হয় বাৎসরিক কর চালু হয় কি? এই 1957 সালে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চালু হয় 1957 সালে। কার সুপারিশে? লিখে রাখো, অর্থনীতিবিদ ক্যালডরের সুপারিশে। লিখে রাখো, চালু হয় 1957 সালে।
ওকে, ব্যাখ্যাটা লিখে রাখো, অর্থনীতিবিদ ক্যালডরের সুপারিশে, অর্থনীতিবিদ ক্যালডরের সুপারিশে। হয়েছে? নোট ডাউন করেছো? ইয়েস অর নো রেসপন্স করো। এই যে টপিক মোটামুটি এইগুলো আমাদের জেনে নেওয়া দরকার। এইবার ভালো করে শোনো, এখানে একটু সমস্যা হয়, সমস্যা ঠিক বলা মুশকিল। যখন কোনো কিছু গ্রোথ হয় না, গ্রোথটা সব দিক থেকে হয়, তাই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রব্যমূল্য 30% বৃদ্ধি পায়। এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। দ্রব্যমূল্য 30% বৃদ্ধি পায়, দ্রব্যমূল্য 30% বৃদ্ধি পায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হচ্ছে এবার ন্যাশনাল ইনকামের লক্ষ্যমাত্রা হয় কত? লক্ষ্যমাত্রা বা জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত হয়? লক্ষ্যমাত্রা ছিল 4.8%, কিন্তু আগের বার কী ছিল? 2.1% লক্ষ্য, অর্জিত হয়ে গেছিল 3.6%। লিখিয়েছি, এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত হয় না, একটু কমে রয়ে যায়। লিখে নাও, লক্ষ্যমাত্রা, জিডিপির লক্ষ্যমাত্রা ছিল, এই পয়েন্টগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, লক্ষ্যমাত্রা ছিল 4.5%, কিন্তু অর্জন বা অর্জিত করা হয় বা অর্জিত হয় মাত্র সামান্য কম 4.3%। মানে ওভারঅল দেখতে গেলে বলতে পারি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যতটা গ্যাদার করা প্রয়োজন ছিল, হ্যাঁ করা গেছে, এই নয় যে মানে করা সম্ভব হয়নি, তা কিন্তু নয়। হয়েছে? হ্যাঁ কি না? যথেষ্ট গুরুত্বপূর্ণ। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে এরপরে আরেকটা জিনিস যেটা আমার জানার দরকার, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই তাদের কার্যকলাপ শুরু করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে 1956 সাল থেকে। জাস্ট লিখে নাও, 1956 সাল থেকে এসবিআই, পরে কিন্তু ভুলে গেলে সমস্যা হবে, ব্যাখ্যায় লিখে রাখবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কার্যকলাপ শুরু করে। পরবর্তী ক্ষেত্রে যখন আমি ব্যাংকিং সেক্টর সম্বন্ধে পড়াবো, তখন কিন্তু দেখবে যে স্বাধীনতার আগে কিভাবে এসবিআই স্ট্রাকচার কেমন ছিল, এসবিআই কিভাবে একটা ব্যাংকের সঙ্গে আরেকটা ব্যাংকে মার্চ করে বর্তমান এসবিআই ফর্ম করেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হচ্ছে? হ্যাঁ কি না? তাহলে এই হলো আমার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাদের কেমনভাবে পড়বে? প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা একদম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যেমন বলবো আমি, তার মধ্যে কি কি ঘটনা ঘটেছিল, কি কি জিনিস, কি কি বিশেষ প্রতিষ্ঠান, অর্থনীতি রিলেটেড প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছিল, দ্রব্যমূল্য কতটা বেড়েছে বা জিডিপির লক্ষ্যমাত্রা কতটা লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারেনি, কেন পারেনি, তার কোনটা ভালো পরিকল্পনা, কোনটা সমালোচনা, কোন পরিকল্পনার সময় যুদ্ধ হয়েছিল, কী ব্যাপার, এগুলো কিন্তু আলোচনা করার জন্য খুব ইম্পর্টেন্ট। হয়েছে? চলো নেক্সট নোট ডাউন করবে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, নোট ডাউন করো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আজকে অন্তত 5-এ পৌঁছাতেই হবে, একটু তাড়াতাড়ি লিখবে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেখো বলা উচিত কত সাল থেকে কত সাল পর্যন্ত? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল? হিসাব করে নিয়ে বলে ফেলো। 62 থেকে 66। কত? 1961 থেকে 66। 62 কেন? তুমি যদি 61-র একটা দিন মানে ব্যাপারটা ছিল, ডেটটা কত বলো তো? ডেটটা হচ্ছে 31শে মার্চ পর্যন্ত। ওকে, তাহলে 31শে মার্চ 1961 সালে শেষ হচ্ছে তৃতীয়, আর 1 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে কি ওই 61 সালেরই কে ওই তৃতীয়। কথা বুঝতে পারলে? এখানে আমরা ব্যাংকিং সেক্টর বা একটা ইকোনমিক ইয়ার বলতে কি বুঝি? 31শে মার্চ পর্যন্ত, হ্যাঁ কি না? এটা তো মোটামুটি আমার আইডিয়া আছে। তাহলে 31শে মার্চটা হচ্ছে এন্ড হচ্ছে, দেন পরেরটা শুরু হচ্ছে, অসুবিধা নেই। হ্যাঁ কি না? চলো তাহলে দেখো, তৃতীয় এই পরিকল্পনার ব্যাপারটা কি, ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে লিখে নাও, এখানে কোনো না মানে মডেলের কথা কিন্তু আসেনি। মডেল বলতে কি, এর ফার্স্ট একটা হ্যারড ডেমার মডেল আর একটা মডার্নিস্ট মডেল, এই মডেল থেকে দূরে সরে আসা হয়েছে। কারণ এই যে মডেলের কথা, এটা শুনে নেওয়া দরকার, যে এই যে মডেলের কথা আমরা বলছি, মডেল মানে কি? দ্যাট ইজ থিওরিটিক্যাল, যেটা একটা মানে সূত্রের মতো বা একটা ব্যাপার, যেটা হচ্ছে ফলো করতেই পারি একটা সাধারণ অবস্থার ক্ষেত্রে। কিন্তু যখন প্রথম দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হলো, তার আগে কোনো প্ল্যানিং ছিল না ইন্ডিয়াতে, তো তাই প্রথমটা কোনো মডেলের বা ধারণার সাহায্য নিয়ে এই ভারতের অর্থমন্ত্রক এটা তৈরি করেছে, অসুবিধা নেই। কিন্তু দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনা 10 বছর কাটিয়ে দেওয়ার পরে
এটা বোঝা গেছে যে না, ভারতের ক্ষেত্রে স্পেশাল দরকার, যেটা শুধু আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। কোনো মডেল ফলো করা মানে তার তো কিছু ড্রব্যাকও থেকে যায়, সেটা ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এই জন্য এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, ভালো করে শোনো, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু কোনো মডেলের সাহায্য নেওয়া হয়নি। ওকে, তবে এখানে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে এই পরিকল্পনাটি কে রচনা করেন? ফার্স্ট নোট ডাউন করো, প্রথম পয়েন্ট, পরিকল্পনাটি রচনা করেন কেউ বলতে পারবে? কোনো আইডিয়া আছে? বৈশাখী পারা যাবে? পরিকল্পনা রচনা করেন কে? আর কেউ? সৌমি পারা যাবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, দুজন ব্যক্তির নাম ইম্পর্টেন্ট, একজন জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী। নোট ডাউন করো, জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী। ওকে, জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী, ইনি কিন্তু এনারা দুজনে এই পরিকল্পনা কিন্তু কি করেন? রচনা করেন। নেক্সট, যেটা খুব গুরুত্বপূর্ণ, উদ্দেশ্য। প্রত্যেকটা পরিকল্পনা একটা উদ্দেশ্য থাকে, যে সেই উদ্দেশ্যটাকে আগে ঠিক করে নিয়ে সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হয়। এর উদ্দেশ্য কি ছিল? ভালো করে শোনো। এতদিন প্রথমটা কি দেখলাম? সমাজতান্ত্রিক। তারপরে কে দেখলাম? শিল্পোন্নয়ন। এখানে যেটা দেখবো, ভালো করে শুনে রাখো, এখানে ভালো করে মানে দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা সেলফ রেলিয়েন্ট আর একটা কি? সেলফ জেনারেটিং। সেলফ রেলিয়েন্ট মানে কি? স্বনির্ভর। আর সেলফ জেনারেটিং মানে কি? স্ব উৎপাদনশীল। তাহলে এই উদ্দেশ্য ছিল ভারতকে, নোট ডাউন করো, ভারতকে স্বনির্ভর ও স্ব উৎপাদনশীল, কথাগুলো খুব ইম্পর্টেন্ট, উৎপাদনশীল অর্থনীতিতে পরিণত করা। অর্থনীতিতে পরিণত করা। দুটো টার্ম খুব লিখে রাখো, ইম্পর্টেন্ট। একটা লিখে নাও সেলফ রিলিয়েন্ট, আর একটা কি? সেলফ জেনারেটিং। দেখো, তুমি যখন কোনো জায়গায় পড়বে, কোনো ভালো বই পড়বে, কোনো জায়গায় তো বাংলা ব্যাপারটা এরকম পাবে না, তাই আমি কিন্তু ইংলিশের টার্মগুলো বলে রাখছি। ওকে, তো WBCS পরীক্ষা দাও বা যে কোনো পরীক্ষা দাও, সেখানে ইংলিশ টার্মগুলো দিয়ে কিন্তু মাঝে মাঝে অপশানে বাংলা টাইম ইউজ করে না, তো ইংলিশ টার্মগুলো একটু ইম্পর্টেন্ট। ওকে, অর্থনীতিতে যাকে সেলফ রিলিয়েন্ট বলছে স্বনির্ভর, স্ব উৎপাদনশীল বলতে সেলফ জেনারেটিং, জেনারেট বলতে উৎপাদন করা হচ্ছে। তাহলে এই অর্থনীতির পরিণত করা, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। কোনো অসুবিধা নেই। নেক্সট, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, যে এই পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকীর আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ যেটা শুরু হয়, যেটা এখানে প্রথম শিল্প শ্রমিকদের জন্য বোনাস দেওয়ার প্রথা শুরু হয়। ওকে, আমরা বোনাস কথাটা শুনেছি বিভিন্ন ক্ষেত্রে, লিখে নাও, শিল্প শ্রমিকদের বোনাস দেওয়ার প্রথা শুরু হয়। হ্যাঁ কি না? আমরা জানি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যারা শ্রমিক হিসাবে, লেবার হিসাবে তাদের কিন্তু বোনাস পায়। সেই বোনাসের প্রথাটা শুরু হয়েছে কোথা থেকে? এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রথা শুরু হয়েছে। অসুবিধা নেই। নেক্সট, নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা FCI নামে পরিচিত। FCI লিখলাম, তোমরা ব্যাখ্যায় লিখে রাখবে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, 1964 সাল থেকে। ওটা কি হবে? কোনটা বলো, কোনটা? FASSI, এটা FASSI বলে না? কোনটা বলো, বুঝলাম না, এটা ফুল ফর্ম ঠিক করে বলো। FASSI। হ্যাঁ, ওটা তো তোমার মানে তোমার যেটা হচ্ছে, যেখানে দেখবে কোনো ম্যাগি কেন, বা তোমার কি বলবো, মানে কোনো প্রোডাক্ট কেন, বা কোনো কিছু কেন, যেটা খাবার হিসাবে কোনো প্রোডাক্ট, খাদ্যদ্রব্যের প্যাকেটে দেখবে FSSI এর কথা লেখা থাকে। এই FSSI এর মানে তুমি FA নয়, FSSAI, এটা মানে কি? এটা যে ফুল ফর্মটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এদের কাজটা কি? এটা কিন্তু FCI টেপসের মধ্যে মানে কোনো ব্যাপার নয়, এটা একটা সংস্থা যারা কি বলবো, কোনো খাদ্য প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে স্যাম্পেল নিয়ে তার গুণমান বিচার করে যে কম্পোনেন্টের লিস্ট হয় না, দেখবে কোনো খাবারে কম্পোনেন্ট লিস্ট হয়, এত পার্সেন্ট এই, এত পার্সেন্ট ওই, কতটা কী রয়েছে, ফ্যাট কতটা রয়েছে, কোলেস্ট্রল কতটা রয়েছে, প্রোটিন কতটা রয়েছে, এগুলো বলে দেওয়া থাকে।
দেখবে প্রত্যেকটা খাবারের প্যাকেটে, সে চিপসের প্যাকেট কেনো বা চকলেট কেনো বা যাই কেনো, প্যাকেট যে কোনো প্যাকেট খাদ্যদ্রব্য এটা লেখা থাকে। তো ওইটাকে ডিটারমাইন করে দেয় FSSAI। মাঝে একটা কথা শুনেছিলে যে সেই ম্যাগির ক্ষেত্রে সেই সিলিকন পাওয়া যাওয়ার জন্য সেই ম্যাগি খাওয়া হঠাৎ করে বন্ধ হলো 2-3 বছর আগে, শুনেছিলে নিশ্চয়ই। তাহলে এই FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, তো ওরা ডিটারমাইন করেছিল যে এমন একটা জিনিস বর্তমান ম্যাগির মধ্যে যেটা বাচ্চাদের ক্ষেত্রে বা মোটামুটি যে কোনো মানুষের ক্ষেত্রে একটা ক্যান্সারাস তৈরি করতে পারে। তখন ওরা হচ্ছে ব্যান করেছিল ব্যাপারটাকে। তো এদের কাজ, এদের যে সেটা অথরিটি বা একটা সংস্থা যারা ঠিক করে যে এর মধ্যে কোনো কম্পোনেন্টের মধ্যে কি আছে সেটা জাস্ট মেজার করে একটা লাইসেন্সিং দেয়। কথাটা বুঝতে পারলে? সেটা হচ্ছে FSSAI, জাস্ট লিখে নাও FSSAI, FCI নয় কিন্তু, দেখবে যে কোনো প্রোডাক্টের সামনে লেখা আছে। ওকে, অসুবিধা নেই, হ্যাঁ কি না? আরে বুঝতে পেরেছো কিছু? রিপ্লাই তো করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো নেক্সট নোট ডাউন করো যে FCI 1964 সালে কি করা হয়? 1964 সালে তার কার্যকলাপ শুরু করে। ঠিক আছে, প্রতিষ্ঠা করা হয়, তার কার্যকলাপ শুরু করে। দেখো, আমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু এই FCI এর পরীক্ষাও হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা। FSSAI এর পরীক্ষা হয়, যেটা কয়েক মাস আগে পরীক্ষাটা হয়ে গেল। ওকে, এই দুটো পরীক্ষায় কিন্তু হয়, বিভিন্ন ছোট ছোট পদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা নিতে দেখা যায়। হয়েছে? এরপর চলে এসো যেটা গুরুত্বপূর্ণ, যে এখানে আর একটা গুরুত্বপূর্ণ যেটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেই সময় গোটা দেশ জুড়ে ম্যালেরিয়ার মারাত্মক একটা প্রাদুর্ভাব হয়েছিল। এই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব করার জন্য এখানে ম্যালেরিয়া দূরীকরণের পরিকল্পনার জন্য অর্থ বরাদ্দ করা হয়। জাস্ট লিখে নাও, ম্যালেরিয়া দূরীকরণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। অর্থ বরাদ্দ হয়েছে। এই গেল হচ্ছে তৃতীয় পরিকল্পনা, মোটামুটি বিষয়বস্তু। তবে হ্যাঁ, এখনো কিন্তু এর মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছে। যেমন দেখো, ভারত চীন যুদ্ধ, নোট ডাউন করবে। ভারত চীন যুদ্ধ কত সাল, কেউ বলতে পারবে? ভারত চীন যুদ্ধ কত সাল? 1962 সাল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ভারত চীন যুদ্ধ হয়। শুধু ভারত চীন যুদ্ধ নয়, একইভাবে ভারত পাক যুদ্ধ হয়। কত? 1965 সাল। বুঝতে পারলে? তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেই প্রথম যুদ্ধে চীন জয়লাভ করে, দ্বিতীয় যুদ্ধে ভারত জয়লাভ করে, তাহলে এই দুটো যুদ্ধ কিন্তু এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে হয়েছিল। বোঝা গেছে? এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্ট ভালো করে শুনে রাখবে, যে পয়েন্টটা কিন্তু পরীক্ষায় আসে, যে কোন পরিকল্পনার মধ্যে উভয় যুদ্ধ দেখা গেছিল, তৃতীয়। এবং বলে রাখি, এই উভয় প্রকার যুদ্ধ এবং একটা পয়েন্ট লিখে নাও যে প্রচণ্ড খরা, মানে বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে প্রচণ্ড খরা, সালটা লিখে রাখো 1965 থেকে 66, টানা 1.5 বছর যে খরা, এই খরার কারণে কি হয়, এই যে পরিকল্পনার যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য সাময়িক কিন্তু ব্যর্থ হয়। হ্যাঁ কি না? দ্রব্যমূল্য তো বৃদ্ধি পায়, জিডিপির যে লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু পূরণ হয় না। লিখে নাও নেক্সট পয়েন্ট, যে দ্রব্যমূল্য বৃদ্ধি কত পার্সেন্ট হয়? 32%। ওকে, নেক্সট নোট ডাউন করবে যে লক্ষ্যমাত্রা, কার লক্ষ্যমাত্রা? জিডিপির লক্ষ্যমাত্রা ছিল কত? 5.6, জাস্ট অর্ধেক পূরণ হয়। লক্ষ্যমাত্রা ছিল 5.6% মাত্রা, আর অর্জিত হয় কতটা? 2.8%, মানে জাস্ট একদম অর্ধেক এটা হয়েছিল। এর জন্য কিন্তু কোনো সরকারকে দোষ না দিয়ে এখানে যে পরিস্থিতিটা, তার উপর কিন্তু অনেকটাই সমস্যা ক্রিয়েট হয়েছিল। এবার তখন যুদ্ধের যে হওয়ার কারণ, চীন যুদ্ধের হওয়ার কারণ সেটা অন্য ক্লাসে আমি আলোচনা করব। কেন হেরেছিল তার কারণ বলতে পারি যে সেই সময় ভারতের এয়ারফোর্স, নেভি বা কোনো কিছু ছিল না। এই চীন যুদ্ধের পর থেকেই ভারত নিজের এটাকে কি বলবো, একটা মিলিটারি বা ডিফেন্সটাকে আরও শক্তিশালী করে তোলার জন্য প্রচুর রিক্রুটমেন্ট শুরু হয়, বা প্রচুর সেনাবাহিনীতে বা নেভিতে বা এয়ারফোর্সে মানুষ একটা কেরিয়ার অপশান হিসাবেও যেমন তৈরি হয়, তার সঙ্গে অনেক একটা স্ট্রেংথ তৈরি হয়, যা স্ট্রেংথের জন্য তার 3 বছর পরে যে ভারত পাক যুদ্ধ হয়, ভারত পাক যুদ্ধে জয়লাভ করে। এর মাঝে এই 62 পরে 64 সালে তৎকালীন যে পিএম
প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু ঘটে। জওহরলাল নেহরুর পরে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়, এবং লাল বাহাদুর শাস্ত্রীর প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষাণ। মানে উনি যেমন কিষাণদের ওপর গুরুত্ব দিয়েছিলেন, তেমনি মিলিটারি ফোর্সকে যথেষ্টভাবে দাঁড় করিয়েছিলেন, যার ফলস্বরূপ 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। এবং এরপরে একটা ট্র্যাজেডি, কী ট্র্যাজেডি, ভারত পাক যুদ্ধে জয়লাভ হওয়ার পরে আমরা জানি কোনো যুদ্ধের পরে একটা চুক্তি হয়, সেটা অন্যান্য কোনো রাষ্ট্রের উপস্থিতিতে একটা চুক্তি হয়। সে যেমন প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাই চুক্তি, ভার্সাই চুক্তি, সেই চুক্তি এখনও মেনে চলতে হয়। সেই একইভাবে ভারত পাক 1965 সালের যুদ্ধের পর কী চুক্তি হয়েছিল? তাসখন্দ চুক্তি। রাশিয়ার তাসখন্দে একটা চুক্তি হয়েছিল, যেখানে ভারতের পক্ষে ছিল লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের পক্ষে ছিল আইয়ুব খান। কিন্তু দেখা যায় ওই চুক্তি সই করে দেওয়ার যেদিন বিকালে চুক্তি সই হয়, সেই দিন রাত্রিবেলা এক অজানা কারণে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু ঘটে দেশের বাইরে। তো এটা একটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার। তোমরা এই ব্যাপারে ডিটেলস জানতে গেলে আমি পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করতে পারি। এটা শুনে ইন্টারেস্টিং বা একটা জিনিস জেনে রাখাও দরকার। আর স্যার শোনা যায় ওই সময় নেতাজিকেও নাকি দেখা গিয়েছিল। হ্যাঁ, এই সময় নেতাজিকেও দেখা গিয়েছিল। অনেকে বলে বা একটা বিভিন্ন জায়গায় দেখা গেছিলো ওই মিটিংয়ে, যে তাসখন্দ চুক্তির মিটিংয়ে একটা নেতাজির মতো একটা ব্যক্তির একজনকে দেখা গিয়েছিল। তো এরকম অনেক কথা শোনা যায়। তবে এমনকি ওই মিটিংয়ে কে, উনি যাকে রেকগনাইজ করা হয়েছিল উনি কে, এটা না রাশিয়া বলেছিল, না পাকিস্তান বলেছিল, না ভারত আর ওই ব্যাপারটা কেউ কিছু মুখ খোলেনি। উনি কে এই ব্যাপারটায় মুখ খোলেনি। তো এই ব্যাপারটা এটা খুব মানে এর ব্যাপার। তবে ওই দিন রাত্রিবেলা বাড়িতে যখন ফোন করে লাল বাহাদুর শাস্ত্রী, যে আমি যখন ভারতে ফিরে আসবো, এই চুক্তি তো সাকসেসফুলি সই হলোই, এবার ভারতে যেটা ফিরে আসবো সেটা ভারতের পক্ষে একটা এমন একজনকে নিয়ে আসবো যে ভারতের পক্ষে একটা খুব আশ্চর্যজনক বা খুব একটা পজিটিভ দিক হবে। এরকম একটা কথা উনি ওনার ছেলেকে ফোনে বলেছিলেন। তখন ট্রাঙ্কল কথাটা বলা হতো, রাশিয়া থেকে বলেছিলেন। এবার অজানা কারণে কিন্তু ওনার রাত্রিবেলাতেই মৃত্যু ঘটে। কেউ বলে উনি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, কেউ বলে ওনার বিষক্রিয়ায় ওনার মৃত্যু হয়েছে। কারণ বিষক্রিয়ায় মৃত্যুর কথাটা অনেকে কেন মনে করেন, যখন ওনার বডি ভারতে ফিরে আসে, ওনার বডি কিন্তু নীল বর্ণ ধারণ করেছিল, মাথায় কিছু লাল দাগও ছিল, মানে রক্তের দাগ ছিল। তো যাই না, তো সেই অর্থে কোনো দিন ওনার হয়নি, কোনো পোস্টমর্টেম বা সেই মতো কিছু হয়নি। এই ডকুমেন্টারি তোমাদের আমি পরে আলোচনা করবো, ডকুমেন্টারির লিঙ্ক তোমায় দেবো, দেখে জানতে পারবে। তো এই ঘটনাটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। ভাবো না, এখন একজন রাষ্ট্রনেতা যদি মৃত্যু ঘটে তার কার্যকালের মধ্যে, কতটা উত্তাল হবে, কিন্তু সেই সময় উত্তাল হয়নি। তো পরবর্তী ক্ষেত্রে এটা ধামাচাপা পড়ে গেছিলো কেন? পরবর্তী ক্ষেত্রে গোটা ভারতের মানে রাজনীতি ব্যবস্থাটা ইন্দিরা গান্ধী টেক ওভার করেছিল। তো ব্যাপারটা ধামাচাপা হয়েছিল। তো এগুলো পলিটিক্যাল কথাবার্তা বা পলিটিক্যাল একটা আমি কিছু বলছি না। তবে এই ঘটনাটা কিন্তু অনেকটাই ষড়যন্ত্রের দিকে ইন্ডিকেট করে। ওকে, এই কারণে কি দেখতে পাচ্ছি আমরা, ইকোনমিক্সে ফিরে আসি, এই কারণে দেখতে পাচ্ছি যে লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হয় না। ওকে, তাহলে বলতে পারি যে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়। ওকে, এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়। এই ব্যর্থ হওয়ার কারণে আর এর পরবর্তী ক্ষেত্রে ঠিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে পারি না, এর ব্যর্থতা ঢাকার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি হয়। যেই পরিকল্পনায় কি বলা হয়? অ্যানুয়াল প্ল্যান। ভালো করে শুনবে, অ্যানুয়াল প্ল্যান বা বার্ষিক পরিকল্পনা, বা এটাকে অনেক ক্ষেত্রে হলিডে প্ল্যানও বলা হয়। ওকে, চলো, বা প্ল্যান হলিডেও বলা হয়, জাস্ট লিখে নাও অ্যানুয়াল প্ল্যান বা লিখে নাও বার্ষিক পরিকল্পনা। এইটা কেন করা হয়েছিল একটু ইন্টারেস্টিং ভালো শুনে রাখো। এই যে দেখলে যে লক্ষ্যমাত্রা যেটা ছিল পূরণ হয়নি, সে যুদ্ধের কারণে বলি বা যে কারণেই বলি, হয়নি তো হয়নি, এটা মানতেই হবে। আমরা পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে, যে কোনো কারণেই খারাপ রেজাল্ট করলে সেটা ম্যাটার করে না, রেজাল্ট খারাপ তো রেজাল্ট খারাপই। তো সেই ব্যর্থতা ঢাকা প্রয়োজন। ব্যর্থতা ঢাকার জন্য এই অ্যানুয়াল প্ল্যান চালু করা হয়, যার টাইম ছিল কত? 1966 থেকে 1969 পর্যন্ত। ওকে, মনে থাকবে। এই প্ল্যানটি কি নামে পরিচিত? এটি প্ল্যান হলিডে বা পরিকল্পনার ছুটি নামে পরিচিত। প্ল্যান হলিডে নামে পরিচিত। ওকে, এটি কিন্তু প্ল্যান হলিডে নামে পরিচিত। লিখে নাও, প্ল্যান হলিডে নামে এই পরিকল্পনাটি পরিচিত।
প্ল্যান হলিডে বলতে, বা এটাকে আরেকটা বলতে পারে পরিকল্পনার ছুটি। কেন করা হয়? বারবার বলছি, এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতাকে ঢাকার জন্য। ওকে, মনে থাকবে। এবার ভালো করে শোনো, এখানে দেখা যায়, এখানে মানে অ্যানুয়ালটা এমনভাবে বলা হয়েছে যে এখানে আমরা মনে করছি অ্যাকচুয়ালি 66 থেকে 69 3 বছর, কিন্তু 3 বছর নয়। এটা হয়েছিল 66 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69, অর্থাৎ 3 বছর, 1 বছর করে পরিকল্পনা। বুঝতে পারলে? এবার ভালো করে শোনো, এটার মেন লক্ষ্য কী ছিল? যখন চীনের ভারত আক্রমণ হয়, এতে না ব্যাপক অর্থব্যবস্থার হালটা হয়ে যায়। এর পরিকল্পনায় কি হয়? শিল্প তো ছিলই, শিল্পের সঙ্গে সঙ্গে কোথাও একটা খরার কারণে কৃষি থেকে মানটা অনেকটা কমে যায়। এই উদ্দেশ্যে এই সময় শুরু হয় কি? গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। সবুজ বিপ্লব বা যেটাকে আমরা ইংলিশে বলি গ্রিন রেভলিউশন শুরু হয়। কত সাল থেকে শুরু হয়? নোট ডাউন করবে, 1966-67 সাল। ওকে, এবার কৃষি বিজ্ঞানী কে, নাম প্রত্যেকেই কম বেশি জানো, ডক্টর MS স্বামীনাথন। হ্যাঁ কি না? জাস্ট একটা ব্র্যাকেটে লিখে রাখো, কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন। অ্যাকচুয়ালি স্বামী আমরা বলছি, অ্যাকচুয়ালি স্বামী বলা হয় সাউথ ইন্ডিয়ান। স্বামীনাথন 5টি শস্যের ওপর এই মানে আধুনিক কৃষি পদ্ধতি অ্যাপ্লাই করেন, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। লিখে রাখো, 5টি শস্যের ওপর গুরুত্ব আরোপ করেন। ওকে, বলতে পারবে এই 5টি শস্য কি কি? এটাই কিন্তু কোশ্চেনে আসে যে সবুজ বিপ্লবের মধ্যে নিচের কোন শস্যটি অন্তর্গত নয়। দেখো, যেমন ফার্স্ট ধান, 2 নম্বর গম, 3 নম্বর নোট ডাউন করবে ভুট্টা, 4 নম্বর নোট ডাউন করবে জোয়ার, 5 নম্বর নোট ডাউন করবে মিলেট। এবার সেকেন্ড প্রশ্ন, এই যে 5 রকম শস্যর মধ্যে কোন শস্য সব থেকে বেশি কার্যকরী হয় সবুজ বিপ্লবে? বলা উচিত গম। নোট ডাউন করো, এদের মধ্যে সর্বাধিক কার্যকরী হয় গম। গম। একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, উচ্চ ফলনশীল যে বীজ আনা হয়েছিল, যার জন্য এতটা সাকসেস পেয়েছিল, সেটা কোন দেশ থেকে আনা হয়েছিল বলতে পারবে? বলা যাবে কোন দেশ থেকে আনা হয়েছিল? এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। এই উচ্চ ফলনশীল বীজ আনা হয় মেক্সিকো থেকে। লিখে নাও, উচ্চ ফলনশীল বীজ আনা হয় মেক্সিকো থেকে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এগুলো। দেখো, আমি একটা টপিকের ওপর কোনো পয়েন্ট বাদ দিয়ে চাইছি না, আমার যতটুকু নলেজ আছে, যতটুকু মনে আছে, যতটুকু খেয়াল আছে, আমি তার উপর বলছি। বিভিন্ন বইয়ের রেসপেক্টে কিন্তু তুমি ইউজ করে নিতে পারো, মানে দেখে নিতে পারো। হয়েছে? তবে আমাদের ভারতীয় ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে। কিন্তু নর্মাল ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় বলতে পারবে? সবুজ বিপ্লবের জনক, এটা কিন্তু বলা উচিত। নোট ডাউন করে নাও। হ্যাঁ, একদমই তাই, ভেরি গুড, নরম্যান বোরলগ। নোট ডাউন করো, সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। ওকে, হ্যাঁ কি না? এক্সট্রা স্বামীনাথন দুটো অপশনে থাকলে দেখতে হবে কি বলেছে। সবুজ বিপ্লবের জনক বলে নরম্যান বোরলগ, ভারতীয় সবুজ বিপ্লবের জনক হলে বলবে স্বামীনাথন। দেখতে হবে কোন কথাটা ইউজ করা হচ্ছে, হ্যাঁ কি না? অসুবিধা নেই, চলো। এবার এই অ্যানুয়াল প্ল্যানের মধ্যে যেটা সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার, যে সময় ইন্দিরা গান্ধী জনপ্রিয়তার শিখরে উঠে যায়, সেটা কিসের কারণে? যে 1969 সালে 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয়করণ করা হয়। ওকে, 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়, মানে কি? ন্যাশনালাইজড করা হয়, মানে
সেবির অনুমোদনের মাধ্যমে নিশ্চিন্তভাবে যেন টাকা মানুষ রাখতে পারে, এই ব্যবস্থা করা হয় এই অ্যানুয়াল প্ল্যান বা প্ল্যান হলিডের মাধ্যমে। কথাটা মনে থাকবে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো বোঝা গেছে কি না? হয়েছে না হয়নি? নোট ডাউন করেছো? তাহলে চলো, এই 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 মোটামুটি যেটা বললাম এটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান। দেখো অ্যানুয়াল প্ল্যান যখন শেষ হচ্ছে কত সালে? 69 সালে। এরপরে আবার অ্যানুয়াল প্ল্যানে কোনো ব্যাপার নেই, এরপরে ফিরে আসবো আমরা আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তাহলে কত সাল থেকে কত সাল পর্যন্ত হবে বলা উচিত? বলো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বলো বলো বলো, কত সাল থেকে কত সাল হওয়া উচিত? 69 থেকে 74। নোট ডাউন করো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো সাল লিখে নাও, 1969 থেকে 1974, আবার ঠিক 5 বছর যেমন যেমন ছিল। চলো, এই পরিকল্পনায় দেখো উদ্দেশ্য থাকে। দেখো মাঝখানে তৃতীয়টা ব্যর্থ হয়েছিল, তারপরে সেটাকে মেকআপ করার জন্য সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষি উন্নতি ঘটেছে। তাহলে এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ভালো করে শোনো, এই যে আগে একটা কথা বললাম না, যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 14টি ব্যাংক যে করা হয়েছিল, এটা না একটু ডাউটফুল বলতে 69 সালে করা হয়েছিল। তো 69 সালটা অ্যানুয়াল প্ল্যানের মধ্যেও, আবার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেও। এটা আমরা অপশান ওয়াইজ জাস্টিফাই করব, ঠিক আছে? এটা কিন্তু আমরা অপশান ওয়াইজ যেরকম অ্যান্সার থাকবে সেরকম অ্যান্সার করবো। হয়েছে? চলো নেক্সট নোট ডাউন করবে, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কী উদ্দেশ্য। দেখো তাহলে মোটামুটি যে সমস্যাটা হয়েছিল সেটা প্ল্যানিং অ্যানুয়াল প্ল্যানের মাধ্যমে আমরা মেকআপ করতে পেরেছি। এখানে কি করা হয়? এখানে করা হয় এই প্ল্যানটাকেই বা এই উন্নয়নটাকে স্থায়ী করা, অর্থাৎ স্থায়িত্ব, উন্নয়ন ও সামাজিক ন্যায় নীতির ওপর জোর দেওয়া। নোট ডাউন করো, স্থায়িত্ব, উন্নয়ন ও সামাজিক ন্যায় নীতির ওপর জোর দেওয়া। সামাজিক ন্যায় নীতির ওপর জোর দেওয়া। সামাজিক ন্যায় নীতির ওপর জোর দেওয়া। ওকে, এসন্ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? এই সময় দেখা যাচ্ছে যে এখানে যেটা গুরুত্বপূর্ণ যেটা হয়েছিল, যে 1970 সালে গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন কর্মসূচি গৃহীত হয়। অর্থাৎ প্ল্যান করে, পরিকল্পনা করে টাউন তৈরি। পশ্চিমবঙ্গের মধ্যে এখানে কয়েকটা জায়গা খুব বলতে পারি আর কি, দুর্গাপুর ইম্পর্টেন্ট, তারপরে কল্যাণী, বিধাননগর, সল্টলেক। এই যে প্ল্যান করে, এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু হয়েছিল। হয়েছে? দেখো কি বললাম, যে এখানে কিন্তু যেমন গ্রামীণ ক্ষেত্রে যেমন বিকাশের ব্যাপারটা হচ্ছিল বাই কাল্টিভেশন বা কৃষিকাজ, সেই একইভাবে গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন কর্মসূচি, যা সেটা হেডিং করে নাও, গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন কর্মসূচি। নগর উন্নয়ন কর্মসূচি কত সাল? 1970 সাল। হ্যাঁ কি না? ভালো করে বলবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে এরপরে এই যে প্ল্যানিং চলছে, এর মধ্যে কিছু সমস্যা হয়। কি সমস্যা বলতে পারো? কি সমস্যা? এর মধ্যেও হয় 1971 সাল। 71 সালে কি হয়? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। আবার একটা যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তান। এই যুদ্ধটা কী নামে পরিচিত? লিখে নাও, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। হ্যাঁ কি না? অনেকেই জানো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের প্রেক্ষাপট, এই যুদ্ধের ব্যাপার স্যাপার আমি পরে কোনো দিন যদি সময় হয় একটা টপিক ওয়াইজ আমি ডিসকাস করব। সেখানে কি ঘটনা ঘটেছিল, কীভাবে যুদ্ধর ব্যাপারটা এসেছিল, কেন যুদ্ধে ভারত জড়িয়ে পড়েছিল, সেখানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানকে আমেরিকা সাপোর্ট করেছিল, একইভাবে রাশিয়া ভারতকে সাপোর্ট করেছিল। আমেরিকা পাকিস্তানের হয়ে যুদ্ধ বিমান পাঠিয়েছিল, সেই একইভাবে রাশিয়া ভারতের হয়ে নৌবাহিনী পাঠিয়েছিল। মানে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের একটা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। ব্যাপারটা থেমে যায়, কারণ সেখানে কঠোর দমননীতির মাধ্যমে, গরিলা ফাইটের মাধ্যমে পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাদের বের করে বাংলাদেশকে
স্বাধীন করা হয়। তাহলে এই 1971 সালে কিন্তু এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ শুরু মানে চলতে থাকে, যার ফলস্বরূপ একটা সমস্যা ক্রিয়েট হয়। সেটা কি? উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা, এটাই উদ্বাস্তু সমস্যাটা মানে কোন জায়গাটায় হয়? 2 বা 3টে রাজ্যে। কোথায়? পশ্চিমবঙ্গ, যেগুলো এই বাংলাদেশ সারাউন্ডিংস, আসাম ও ত্রিপুরা, এই 3টি রাজ্যে, ভালো করে শুনে রাখো, এই 3টে রাজ্যে কি হয়? উদ্বাস্তু সমস্যা তৈরি হয়। অর্থাৎ একটা কম টাইমের মধ্যে হঠাৎ একটা জায়গায় প্রচুর পরিমাণে জনঘনত্ব বেড়ে যাওয়া। ওকে, এটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা, যেটা সারা ভারতের অর্থনীতি না হলেও এই 3টে রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে কিছুটা প্রভাব কিন্তু ফেলেছিল। ওকে, অসুবিধা নেই কিছু। চলো নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে 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 একটা প্রজেক্ট করা হয়েছিল, যে প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট, স্মাইলিং বুদ্ধা প্রজেক্ট। নোট ডাউন করো, স্মাইলিং বুদ্ধা প্রজেক্ট। কারো কোনো আইডিয়া আছে এই স্মাইলিং বুদ্ধা প্রজেক্ট কি? যথেষ্ট গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো। এই বলো বলো বলো। একদমই তাই, ভেরি গুড, সুন্দর, লিখে রাখো। 1974 সালের 18ই মে রাজস্থানের পোখরানে প্রথম আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়াস টেস্ট মানে শুরু হয়। লিখে রাখো, আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট শুরু হয়। ওকে, যা কিন্তু ভারতের ইতিহাসে স্মাইলিং বুদ্ধা প্রজেক্ট নামে পরিচিত, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর পরেই কিন্তু আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হই। এতে কি হয়? যুদ্ধের ক্ষেত্রে অনেকটাই মানে স্ট্রং পয়েন্ট আমাদের ওপর আসে। বুঝতে পারলে? তাহলে দেখো, এই গেল আমার টোটাল 4th পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে 4th ক্ষেত্রেও কি হয়? 4th ক্ষেত্রেও একটা জিনিস শুরু হয়, সেটা হচ্ছে শ্বেত বিপ্লব। যেমন ওখানে ছিল কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লব, এখানে শ্বেত বিপ্লব শুরু হয়। কত সাল থেকে? 1970 সাল থেকে। ওকে, এই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় জানো? বলতে পারবে? ভেরি গুড, সুন্দর। নোট ডাউন করো, ভার্গেস কুরিন। ওকে, এই শ্বেত বিপ্লবের মধ্যে কোন কোন ব্যাপারগুলো বা কোন জিনিসগুলো জড়িত ছিল বলা যাবে? শ্বেত বিপ্লবের মধ্যে কোন টপিক জড়িত ছিল বলা উচিত? শ্বেত বিপ্লবের মধ্যে কে জড়িত ছিল? কে বলতে মানে কি, মানে কোন খাদ্য বস্তু জড়িত ছিল? বা এই শ্বেত বিপ্লবকে আরেকটা নামেও কিন্তু ডাকা হয়, যে কে বলতে পারে? অপারেশন ফ্লাড। তাহলে বলা উচিত কোন খাদ্য? দুধ। তাহলে লিখে রাখো শ্বেত বিপ্লব, ব্যাকেটে লিখে রাখো অপারেশন ফ্লাড। এটাও কিন্তু কোশ্চেনে আসে, না পারলে কিন্তু সমস্যা। অপারেশন ফ্লাড কার ক্ষেত্রে? দুগ্ধ বা দুধ। অসুবিধা নেই। চলো লাস্ট টপিক, এই টপিকে নোট ডাউন করে নাও যে লক্ষ্যমাত্রা কি ছিল বা কীরকম কি হয়েছে। নোট ডাউন করো, জিডিপি লক্ষ্যমাত্রা ছিল 5.7, লক্ষ্যমাত্রা ছিল 5.7%। অর্জিত কতটা হয়? অর্জিত হয় 3.3%। ওকে, চলো এইগুলো হচ্ছে আমার টোটাল পয়েন্ট আজকে। চতুর্থ টার্গেট ছিল 5টা পর্যন্ত যাওয়ার, ঠিক আছে, চতুর্থ হলো। নেক্সট সপ্তাহে আমি আলোচনা করব পঞ্চম, তারপরে রোলিং প্ল্যান, যেটাকে জনতা প্ল্যানও বলা হয়, তারপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, আশা করবো দশম পর্যন্ত ঢুকতে পারবো। লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করব একাদশ, দ্বাদশ, তারপরে নীতি আয়োগ। ওকে, অসুবিধা নেই। চলো তাহলে এই পয়েন্টগুলো দেখো, বলে দিই, তোমরা যে নোট ফলো করো, যে বই ফলো করো, এর মাঝে যদি কোনো পয়েন্ট তোমাদের অ্যাড করতে মনে হয় যে না স্যার অ্যাড করে নেওয়া ভালো, করে নিতে পারো, ঠিক আছে। আমার যেগুলো মনে থাকছে বা যেগুলো বলছি সেগুলো আমি বলে দিচ্ছি। যদি না মানে তোমাদের মনে হয় যে আরও কিছু অ্যাড করা প্রয়োজন, অ্যাড করে নাও, কোনো সমস্যা নেই। বইয়ে বা কোনো নোট আমি যখন পাঠাবো একটু নোট দেখে পড়ে নিও। ওকে, অসুবিধা নেই তো। চলো তাহলে আজকে এতটাই।